স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH গোটা রাজ্যে তৃণমূল গুন্ডামি করে ফর্ম 7 বিজেপি জমা দিতে গেলে এসডিও অফিস বিডিও অফিসের সামনে থেকে সেই ফর্মগুলো নিয়ে জ্বালিয়ে দিচ্ছে, সর্বসমক্ষে জ্বালিয়ে দিচ্ছে। আর এসডিও বিডিও আমলারা বসে বসে দেখছেন, কিচ্ছুটি করছেন না। শেষ মুহূর্তে পুলিশ এসে দুপক্ষকে আলাদা করার রুটিন মাফিক নিয়ম পালন করছে। প্রশ্ন উঠছে, এ রাজ্যের আমলারা হঠাৎ করে এত তুলকালাম, এত অশান্তি, সব চুপটি করে মজা দেখছেন কেন? হুমায়ুন কবির এর উত্তর দিচ্ছেন। হুমায়ুন কবির বলছেন যে আসলে মমতার আমলারা মমতার বিরুদ্ধে চলে গিয়েছে। যতই স্টেজে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ দিদি, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ দিদি করুন না কেন, আসলে মমতার আমলারা মমতার বিরুদ্ধে কাজ করছেন। আসলে তারা চান মমতার পতন হোক, মমতার সরকারের পতন হোক, কারণ তারা জানেন তাদেরও কোনো কচু পোড়ার মতো উন্নয়ন হচ্ছে না। আমলারা বুঝে গিয়েছেন পরিবর্তন নিশ্চিত, তাই মমতার পাশ থেকে সরে গিয়েছেন আমলারা, তাই তারা মজা দেখছেন। আর গামলারা অশান্তি করছে। তৃণমূলের গামলা নেতারা, কোনো বিধায়ক, কোনো নেতা এসে ফর্ম 7 ছিঁড়ে জ্বালিয়ে দিচ্ছে, আর পুলিশ কিচ্ছুটি করছে না। একই আশ্চর্য চিত্র রাজ্যে। প্রথমেই প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। এসআইআরের শেষ পর্যায়ে মরিয়া তৃণমূল দিকে দিকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ফর্ম ছিনতাই করে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অরাজকতা, এই অনার্কি রাজত্ব একমাত্র মমতা ব্যানার্জি পারে, আর সেটাই চলছে। একটা আধটা জেলা নয়, এ ছবিটা এখন গোটা রাজ্যের। ভুতুরে ভোটার বাঁচাতে মরিয়া তৃণমূল এখন ফর্ম 7-এর পথের কাঁটা। রীতিমতো ঝাঁপিয়ে পড়ে চলছে ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তি, হাতাহাতি, গাড়ি ভাঙচুর। ভুতুরে ভোট কেড়ে নিলে যে ক্ষমতা টেকানো দায় তা বিলক্ষণ টের পেয়েছেন দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছেন ভুতুরে ভোট বাঁচাতে। কিন্তু তাই বলে এত মরিয়া কেন? এর পিছনে কি কাজ করছে কোনো চোরা স্রোত? বাংলার মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন হবে। বন্দ্যোপাধ্যায়ের আমলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য যে সমস্ত কর্মকাণ্ডে যুক্ত থাকছে, এটাই যথেষ্ট। 2026-এর নির্বাচন আসতে দিন, এই আমলারাই ওনাকে বাংলার ক্ষমতা থেকে বের করে দেওয়ার জন্য। বুঝুন কাণ্ড। হুমায়ুন কবিরের এ দাবি যদি সত্যি হয়, তাহলে তো সর্ষের মধ্যেই ভূত। সত্যিই তো এসআইআর বিক্ষোভের নামে যে তাণ্ডব চলছে তা চাইলেই রুখে দিতে পারেন এসডিও, বিডিও, পুলিশ। কিন্তু তার বদলে সরকারি দফতরে চড়াও হওয়া বিধায়কের নামটাও এফআইআরে উল্লেখ করেন না কেন? উদ্দেশ্যটা কি? এসডিও অফিসের মধ্যে এসডিও সাহেবের প্ররোচনায় হচ্ছে এটা। পুলিশ নেই, পুলিশের খালি গাড়ি আছে। মমতার আমলারাই এই নৈরাজ্য তৈরি করছেন। একদিকে ফর্ম 7 জমা না নিয়ে কিছু ভুতুরে ভোটার পুষে টুষে মমতার প্রতি লোক দেখানো প্রবল আনুগত্য, অন্যদিকে রাজ্য জুড়ে নৈরাজ্যের ছবি তৈরি করে মানুষের সামনে দুর্নীতি আর আইন শৃঙ্খলার চরম অবনতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।
মমতার পতনের কারণ হবেন মমতার আমলারাই? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ কারা হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলারা না তৃণমূলের গামলারা? তৃণমূলের গামলারা রাস্তায় নেমেছে, গুন্ডামি করছে। ছবি দেখালাম, এসআইআর এর পরে ফর্ম নাম্বার 7 জমা দিতে গেলে ফর্ম 7 গুলো হাতে নিয়ে পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আর গণতন্ত্রের বড় বড় কথা বলে। গণতন্ত্র, এদের মুখে যখন গণতন্ত্র, আইন, প্রশাসন এগুলো শোনা যায় তখন মনে হয় সেগুলো এক প্রকার জোক করছে তৃণমূলের নেতারা, কারণ গোটা রাজ্যটাকে একটা জোক, একটা হাস্যকর বস্তুতে পরিণত করার চেষ্টা করছে তৃণমূল নেতারা। অন্যদিকে আমলারা চুপ করে বসে মজা দেখছে। হঠাৎ করে রাজ্যের পুলিশ প্রশাসন, এসডিও, বিডিও, এমনকি উচ্চতর আমলারা এমন নিষ্ক্রিয় হয়ে গেল কেন বলুন তো? আসলে হুমায়ুন কবির কি সঠিক কথা বলেছেন? আজকের কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ এই মুহূর্তে আপনাদের সামনে। প্রশ্ন করছি, এসআইআর নিয়ে হুজ্জতি হামলা প্রশ্রয় দিচ্ছে মমতারই আমলা, মমতার গামলা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা রয়েছে সেই আমলা এবং নেতারা, এরাই কি আসলে এই হামলায় হুজ্জুতি করতে প্রশ্রয় দিচ্ছে? প্রশ্ন করব কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলারা হঠাৎ করে চুপটি করে বসে মজা দেখছেন। গোটা রাজ্য জ্বলছে, বেলডাঙ্গা তো জ্বলছেই, তার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর এর ফর্ম, অর্থাৎ এসআইআর এর পরবর্তীকালে যে ফর্ম নাম্বার 7 এর প্রয়োজন সেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কেন জ্বালিয়ে দেওয়া হবে? পুলিশ কেন কিছু করবে না? এসডিও কেন কিছু করবে না? বিডিও কেন কিছু করবে না? প্রশ্ন থাকছে। আজকে কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে টিআরপি নিরিখে 1 নম্বর শো। কিশলয়ের অগ্নিবাণে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং, বিজেপি নেতা। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। সুদীপ্ত সরকার, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন কাসেম আলী, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন শান্তনু সরকার, মানুষের কণ্ঠস্বর হিসেবে রয়েছেন আমার সঙ্গে। আমি শুরু করব অর্জুন সিংকে দিয়ে। অর্জুন দা, আমার প্রশ্ন হচ্ছে, কিশলয়ের অগ্নিবাণে আমি প্রশ্ন করছি, হুমায়ুন কবির বলছেন মমতার আমলারা আসলে মমতার বিরুদ্ধে কাজ করছেন। তারা চুপটি করে বসে মজা দেখছেন যখন গোটা রাজ্যের আইন শৃঙ্খলা চুলোয় যাচ্ছে। এসআইআর এর পরে ফর্ম নাম্বার 7 নিয়ে আপনাদের বিজেপির কাউন্সিলর নেতারা জমা দিতে গেলে ধরে ধরে জ্বালিয়ে দিচ্ছে, স্যার, ওপেনলি জ্বালিয়ে দিচ্ছে। পুলিশ কিচ্ছুটি করছে না, বিডিও, এসডিও কিচ্ছুটি করছে না। আসলে কি মমতার আমলারা মমতার বিরুদ্ধে চক্রান্ত করছে? বলুন স্যার। আমার মনে হচ্ছে না এরকম কোনো কথা আছে, কিন্তু হ্যাঁ, ইলেকশন যে হুমায়ুন কবির যে কথাটা বলছেন, হুমায়ুন কবিরের কথা উনি মমতা ব্যানার্জির ফেভারেই কথাটা বলছেন। মমতা ব্যানার্জিকে উনি আগা করে দিচ্ছেন, অগ্রিম জানিয়ে দিচ্ছেন কি ভাই তোমার এই আমলারা তোমার বিরুদ্ধে কাজ করে। আসলে এই আমলারা কেউ বিরুদ্ধেও কাজ করবে না। ভারতবর্ষে যতক্ষণ অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবে না ততক্ষণ এই রিজনাল পার্টি লুট, ডাকাতি, ছিনতাই, চুরি চলবে। এটা 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 অদ্ভুত একটা সিস্টেম আছে। আইপিএস আইএস অল ইন্ডিয়া সার্ভিস রুলসে বলা আছে কি কন্ট্রোল করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু এই রুলটা ইমপ্লিমেন্ট নেই আমাদের দেশে। এবার পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির হাত, পা, নাক, চুল সবটাই আইএস আইপিএস আছে। এখন আইএসরাও পিছিয়ে চলে গেছে। এখন পুলিশ জেলা হয়ে গেছে, পুরোটাই পুলিশের হাতে। থানা, এসপি, যত মরা, যত লুটেরা, যত ডাকাত, বেশিরভাগ তাদেরকেই পোস্টিংটা দেওয়া হয়। যে পুলিশকে আপনারা দলদাস বলেন? দলদাস না, চটিদাস, চটিচাটা বলি। দলদাস তো একটু সম্মানের ব্যাপার আছে। এই চটিচাটারা পুরোপুরি আইনটাকে মানছে না। আজকে আমি ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করব কি আপাতত ইলেকশনের সময় এই যে পশ্চিমবাংলায় যে চটিচাটা পুলিশ, যারা এই ডিজি বা যারা চার্জে থাকবে, তাদেরকে যারা ভারতবর্ষে রিনাউন্ড ভালো কোনো যাদের আছে সেখানে ইলেকশন সময়ে তাদেরকে ডিজি বানিয়ে পাঠানো দরকার। এখানে যারাই মমতা ব্যানার্জি 3 জনের লিস্ট দেবেন, 3 জনই তো ওই
ওনার সঙ্গেই উনি যা বলবেন তাই করবে। কেন ওদের ভয় আছে পরে আসলে ঘাড়ে ধাক্কা দেবে, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেবে। দেখুন আজকে সুপ্রিম কোর্ট একটা অদ্ভুত কথা বলেছে কি এই শান্তি বাতাবরণ ফিরিয়ে দেওয়ার জন্যে ওই যে হিয়ারিং হবে সেখানে ডিজিকে দায়িত্ব দিয়েছেন। আরে ডিজি তো অশান্তি করছে রে বাবা, বাংলায় ডিজি অশান্তি করছে, যারা সিপি আছে সে অশান্তি করছে। আবার আমাদের সুপ্রিম কোর্টের আমি বুঝতে পারছি না কি ওনারা দেখছেন কি দেখছেন না কি ডিজিকে দায়িত্ব দিচ্ছেন শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য। আরে ডিজি তো অশান্তি করছে, রাজীব মমতা কুমার অশান্তি করছেন। আরে রাজীব কুমার যদি না থাকতেন মমতা ব্যানার্জি কেড়ে নিয়ে আসতে পারতেন, মনোজ বর্মা যদি না থাকতো মমতা ব্যানার্জি ফাইলটা নিয়ে আসতে পারতেন। এমন ভারতবর্ষের একমাত্র রাজ যেখানে ডিজি, সিপি, পুলিশ, এসপি ও ওনার সঙ্গে যারা ঘুরে বেড়াচ্ছে, ওই একটা রেলে চাকরি করতো ওই আছে তার ওনার পার্সোনাল সবসময় সঙ্গে থাকে দিবেদিনা, ও ফাইলটা লুটে নিয়ে আসছে। আর গর্ব করে একটা মুখ্যমন্ত্রী বলছেন কি আমি বেশ করেছি, হাম সাব লেকে আয়া, মুখ্যমন্ত্রী বলেছে। তো আজকে সুপ্রিম কোর্টকে চোখ কান খুলে বাংলাকে দেখতে হবে। হুমায়ুন কবির যে কথাটা বলছেন আমি মনে করি হুমায়ুন কবিরকে যদি আমি সত্যিই মেনে নিই তাহলে ইলেকশন কমিশন তো সামনে আসবে আরো ধরুন 20 দিন পরে, তাহলে ইলেকশন কমিশনকে পশ্চিমবাংলার ডিজিপি পশ্চিমবাংলা বাইরে কোনো একটা রিনাউন্ড জায়গা থেকে আমি বলছি যদি বিজেপি বিরোধী স্টেট থেকেও আনলে সে অত নেকেডলি তৃণমূলের দালালি করবে না, এতে কোনো অসুবিধা না না অর্জুন, আমি একটা কথা বলি, আমি বাকিদের কাছে যাওয়ার আগে ছোট্ট একটা প্রশ্ন অর্জুন সিং, এই ছবিগুলো স্ক্রিনে যেগুলো চলছে জেলায় জেলায় গোটা রাজ্যে ফর্মগুলো নিয়ে ফর্ম নাম্বার 7 গুলো নিয়ে চোখের সামনে জ্বালিয়ে দিচ্ছে স্যার, জ্বালিয়ে দিচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা কোন সে গণতন্ত্র? এই ফর্মগুলো জ্বালিয়ে দেওয়ার অধিকার তৃণমূলকে কে দিয়েছে বলুন স্যার? মমতা ব্যানার্জি দিয়েছেন তৃণমূলকে এই ফর্মগুলো জ্বালিয়ে দেওয়া, ডিজিপি দিয়েছে, পুলিশ দিয়েছে। আমি আজকে বলি একটা ছোট্ট ঘটনাই বলে দিই, ব্যারাকপুরে আমার ছেলে যে এমএলএ আছে ও গেছিল ফর্ম জমা দিতে। আমি সত্যি বলছি আমি ওয়েট করছিলাম কবে ওকে মারে, কবে ও হাত থেকে ফর্মটা কেড়ে নেয়। আজকে এই সব সিন চলছে তো ওটাও একটা সিন চলতো কি ব্যারাকপুরে কি হলো, আমি অপেক্ষা করছিলাম। কেন দেখুন বিজেপি কর্মীদেরকে এখন বাঁচতে গেলে লড়াই করতে হবে। ওই শুধু আমি বলবো কি হ্যাঁ এটা অন্যায় হচ্ছে, এইভাবে বাংলায় মমতা ব্যানার্জি যেভাবে জেহাদিদের হাতে দিয়ে দিয়েছেন তারা কোনো কথা শুনবে না। তারা একমাত্র যে ভাষা ওরা প্রশ্ন করবে সেই ভাষা যদি জবাব দেওয়া যায় সব থেকে আগে এরা পালিয়ে ঘরে ঢুকে যাবে। অর্জুন বাবু, আমি একবার সজল বাবুর পার্সপেক্টিভটা নিতে চাই। সজল ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে অর্জুন সিং বলছেন যে হুমায়ুন কবিরের কথা তিনি খুব একটা সমর্থন করছেন না, কিন্তু হুমায়ুন কবির একটা বিস্ফোরক কথা বলছেন আসলে মমতার আমলারাই চান না মমতা ওই সিটটায় বসে থাকুন, তাই জন্যই কি আমলারা চুপ করে রয়েছেন। দাউ দাউ করে বেলডাঙ্গা জ্বলছে, দাউ দাউ করে এসডিও অফিস বিডিও অফিস জ্বালিয়ে দিচ্ছে। চাকুলিয়া দেখলাম, নদিয়া দেখলাম, কল্যাণী দেখলাম, বিভিন্ন রাজ্যের মুর্শিদাবাদ দেখলাম, লালগোলা দেখলাম। স্যার এগুলো বিডিও এসডিও কি থামাতে পারেন না? বিডিওর হাতে ক্ষমতা নেই, পুলিশের হাতে ক্ষমতা নেই, বলুন স্যার। প্রথম কথা হচ্ছে পুলিশের ক্ষমতা, আমি আপনাকে বলছি এখন যদি পুলিশ একটা চোরকেও ধরতে যায়, আগে কি হতো কনস্টেবল থানার ওসিকে ফোন করতো, এখন ওসি ডিসিকে ফোন করবে, ডিসি সিপিকে ফোন করবে, সিপি আবার ডিজিকে ফোন করবে, ডিজি তারপরে ফোন করবেন মমতা ব্যানার্জিকে, গিয়ে বলবে ওই পাড়ায় ওখানে একটা মোবাইল চোর আছে, মানে মমতার জাতের, হ্যাঁ তো তাকে ধরবো কিনা। এরপর যদি মমতা ব্যানার্জি বলেন ধরতে তাহলে ধরবে, বা যদি বলেন ছাড়তে তাহলে ছাড়বে। এই যে অবস্থাটা দেখুন, এটা অনেক দিনই সিপিএম আমলে কি হতো, সিপিএম পুলিশকে চালাতো, এখন কিন্তু টিএমসি পুলিশকে চালায় না, এখন পুলিশ টিএমসিকে চালায়। যে জেলা সভাপতি সেই সেখানকার পুলিশ সুপার অলিখিতভাবে আসল তিনি যা বলবেন জেলা সভাপতি সেটা শুনতে বাধ্য। আর এতক্ষণ ডিজির নামে কথা হচ্ছিল, ডিজি প্র্যাকটিক্যালি একজন আসামি। ডিজিকে এই স্টেট গভর্নমেন্টের স্পন্সার্ড এজেন্সি যাদেরকে ওই আপনার সল্ট লেকে মেসি কাণ্ডের তদন্ত করতে দেওয়া হয়েছে তারা ওনাকে শোকজ করেছেন।
শোকজ করেছেন মানে তার বিরুদ্ধে কিছু জাস্টিফাইড অভিযোগ আছে, যেটাকে মমতা ব্যানার্জি স্পন্সর্ড তদন্তকারী সংস্থা তারাও অস্বীকার করতে পারছে না। প্লাস সিবিআই এর খাতায় তিনি অলরেডি এফআইআর নেম এবং তার বাড়িতে রেডও হয়েছিল, যেটা মমতা ব্যানার্জি গিয়ে একটা হল্লা উজ্জ্বতি করে চালিয়ে এনেছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে এই যে ধরুন আপনার এটা না একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে আমলারা আদৌ কি চাইছেন। এটা তো ঠিক যে গাড়িতে মমতা ব্যানার্জি আলোচনা করেন, যে বাড়িতে আলোচনা করেন, সেটা অর্জুনদা, সুকান্তবাবু, শুভেন্দুবাবু এরা সব জেনে যায়। তাহলে এই কথাগুলো বেরোচ্ছে কোত্থেকে? তার মানে এখানে কোনো একটা জায়গায় আমলাদের একটা প্রচ্ছন্ন মদত আছে, কারণ আমলারা তো লেখাপড়া করে এসছে। আমলারা লেখাপড়া করে আসার ফলে আমলারা তো একদম মমতার পাচেটে আসেনি। এই যে তাদের তুমি তুমি করে কথা বলা হয়, নাম ধরে ডাকা হয়, বাড়িতে খিচুড়ি ভোগ দিতে দেওয়া হয়, এতে তো তাদের বউ বাচ্চা অন্তত বলে যে আরে বাবা তুমি এত লেখাপড়া করে আইএস হয়েছো, আইপিএস হয়েছো, তুমি কি ওখানে খিচুড়ি বিলি করার জন্য না মমতার চটি চাটার জন্য? এই যে জায়গাটায় তাদের কোথাও একটু বিবেকে লাগতে পারে। আর তা না হলে এরা শকুনির ভূমিকাতেও থাকতে পারে, যে শকুনি যেমন চেয়েছিল যে আমি কৌরবদের সঙ্গে থেকে কুরু বংশকে ধ্বংস করব, সেটাও হতে পারে। এই যে আপনি বলছেন বেলডাঙ্গার ঘটনা, আপনি আমায় বলুন পুলিশ সুপার একদম সেম কথা বলেছেন যেটা মমতা ব্যানার্জি বলেছেন, যে এটাকে সেন্টিমেন্টাল ব্যাপার। মমতা ব্যানার্জি বলে জুম্মাবারে ওরা জমায়েত হয়, আমি এক লাইন বলিনি। গতকালও আমার স্ট্রিটে কয়েক হাজার ভক্ত জমায়েত হয়েছিলেন। একটা কালকে আমাদের একটা হিন্দুদের একটা বিশেষ দিন ছিল, একটা অমাবস্যার বিশেষ তিথি ছিল, সেই তিথিতে তারা সমবেত হয়েছিলেন একটা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। সেখানে পুলিশ গিয়ে কিন্তু বেধড়ক মারলো মহিলা বেটা ছেলে নির্বিশেষে। অতএব সেখানে সেন্টিমেন্ট দেখালো না। এটা কি পুলিশ না বুঝে করলো? আমি বলছি এটা হয়তো হতে পারে পুলিশ জ্ঞানত করছে, এটাও হতে পারে, কারণ পুলিশও বুঝতে পারছে আমি যত এরম করব ভোট তত উল্টো দিকে যাবে, কারণ পুলিশও তো ডিএ পাইনি। এবং আজকে বলছি সবচেয়ে বড় কথা হচ্ছে যতই ঘুষ টুস খাক অফিসিয়াল ডিএটা তো সবাই চায়। আপনার বলছি যে এদের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে এরা তৃণমূলরা এদের এত অসম্মান, চাকর বাকরের দশা হয়েছে একটা ওসির, একজন ওসির দশা একটা চাকর বাকরের অবস্থা হয়েছে। সেই অবস্থা থেকে বাঁচতেও তারা করতে পারেনি। সজলদা, তার আগে আমি একবার সুদীপ্তদার কাছে যাওয়ার আগে একবার আমি অর্জুন বাবুর কাছে 10 সেকেন্ডের জন্য আসবো। সজল বাবু বলছেন আপনারা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের খবর জেনে যান, আমলারাই কি বলে নাকি? অর্জুনদা, আমলারাই তো বলেছিল কি ওনার মাথায় কে মেরেছিল। আচ্ছা আচ্ছা, আমরা কি স্বপ্ন দেখেছি বা ওনার ক্যামেরা তো নেই, আমরা জানি। কিন্তু কি আছে, কিছু কিছু আমলা সত্যি ভালো হয়, আবার কিছু কিছু আমলা একদম নিজেকে বিক্রি করে দিয়েছে। আমলাদের ছাড়া তো রহস্যময় উত্তর। আমি সুদীপ্ত বাবুর কাছে যাবো। সুদীপ্ত বাবু, গোটা রাজ্যে এসআইআর এর ফর্ম ধরে ধরে জ্বালিয়ে দিচ্ছে তৃণমূলের গুন্ডারা, ধরে ধরে বাঞ্চ করে করে জ্বালিয়ে দিচ্ছে, এমনকি বিজেপির হাত থেকে কেড়ে, বিজেপির বিধায়কের হাত থেকে কেড়ে নিচ্ছে। এটা কোন গণতন্ত্র? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলারা চুপটিপ করে বসে মজা দেখছেন, গোটা রাজ্যে অশান্তি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন কি তারই আমলারা হবেন, এমনটা বলছেন হুমায়ুন কবির। সুদীপ্ত বাবু, দেখুন, একটা পরিষ্কার কথা হচ্ছে যে এই যে কেড়ে নেওয়া ব্যাপারটা এটা খুবই অন্যায়। যে যেরমভাবে ইচ্ছা তার ফর্ম সে তার অবজেকশন দিতেই পারে। ফর্ম 7-এর কাজ হচ্ছে যে যদি কারুর কোনো অবজেকশন থাকে কোনো পার্টিকুলার ভোটারের নাম তোলা নিয়ে, সেই অবজেকশনটা দিতে পারে। সেই ব্যক্তি যে অবজেকশন দিচ্ছে সেম কনস্টিটিউশনে হতে হবে। যদি সেম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির থাকে সে কিন্তু সেটা সাবমিট করতে পারে। কিন্তু এখানে সাবমিট করতে গেলে যে বিডিও অফিসেই আমাকে ঢাকঢোল পিটিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। যদি সেখানে আমি দেখি পরিস্থিতি অনুকূল নেই, আমি ওখানে অনলাইন সাবমিশনও করতে পারি। সেই ক্ষমতা কিন্তু আছে। সেই ক্ষমতা সেটা আমাদের এই যে ইআরও যিনি আছেন সেই ইআরওরই একা সেই ক্ষমতা আছে সেটাকে ভেরিফাই করে এইটাকে সেই এটাকে জাস্টিফাই করা, কমপ্লেন্ট তো কোনো অপরাধ নেই না, আমাকে বলতে দিন। হ্যাঁ, ইআরও যেটা যিনি ইআরও থাকেন তার যত অ্যাপিল নেয়ার ক্ষমতা আছে, তাই তাকে আমরা জুডিশিয়ারি ভাষায় বলতে পারি কোয়াসি জুডিশিয়ারি তার ক্ষমতা আছে। সেখানে যদি কেউ ভুল সাবমিশন করে, কোনো ভুল কমপ্লেন করে, তাহলে ফলস এভিডেন্সের এগেনস্টে তার এগেনস্টেও মামলা রুজু হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যদি কারুর কোনো ব্যাপার থাকে, কারুর জমা দেওয়ার থাকে, ওরমভাবে গিয়ে জমা না দিয়ে, কারুর যদি মনে হয় যে এরকম একটা ঝামেলা উৎপত্তি সৃষ্টি আছে, শান্তি ফেরাতে গেলে কিছু কিছু সময় আমাকে ঠিক পথ নিতে হয়। যে আমার যে কোনো অপশন আছে, যেমনি এখন বহু ইমেলে এখন পুলিশ থানায় গেলে অনেক সময় আমি বুঝলাম না, আমরা অ্যাডভাইস করি যে আপনারা ইমেলে কমপ্লেন করে দিন।
তো ইমেলে কমপ্লেন করে এসপি অফিসে জমা দেওয়া হয়, পরে অ্যাকশন হয়। তো সেইরকমভাবে আমার এইটাই বক্তব্য থাকবে যে যদি কেউ মনে করে যে আমি ঢাকঢোল পিটিয়ে লোকজন নিয়ে মিডিয়া অ্যাট্রাকশন তাদের নিয়ে পেটাও। একটা ঝামেলা সৃষ্টি করে আমি ওখানে যাব, তাহলে অটোমেটিক্যালি একটা বিশৃঙ্খলা সৃষ্টি তাদের হচ্ছে। পেটানো হবে। কারণ আমি বলছি যাদের চুঁচুড়ায় বিরুদ্ধে Form যাচ্ছে 7 ছিঁড়ে তারাও তো অবজেকশন বিধায়ক, দিচ্ছে। TMC বিধায়ক যাদের অসিত বিরুদ্ধে মজুমদার form যাদের ছিঁড়ে দিচ্ছে। বিরুদ্ধে যাচ্ছে, ধরুন আমার বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করছে, আমি আরে তৃণমূলের বিধায়ক ফর্ম ছিঁড়ে দিচ্ছে, এটা কি করে হতে পারে? আপনারা অনলাইন আমি এক এসডিও অফিসের সামনে। আচ্ছা সজল দা কাউন্টার করছেন, আসছি স্যার। সজল দা কাউন্টার করছেন। সত্যবাবুকে একটা প্রশ্ন সুদীপ্ত করতে বাবুর চাই। বাকিটাও শুনতে হবে আমি এক আমাকে। লাইন বলতে হ্যাঁ। চাই, আমি বেশি বলবো না। হ্যাঁ। এই প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে কেন? আমার দু রকম ব্যবস্থা আছে, আমার স্বাধীনতা আছে, আমি কোন ব্যবস্থায় যাব। আমি বলছি এমএলএর হাত থেকে ফর্ম ছিঁড়ে দেওয়াটা কোন সভ্য সমাজের কাজ? সেখানে পুলিশ কি করছে? আমি আপনাকে বলছি যে আপনি বলছেন শান্তি রাখতে, আরে শান্তি মানে কি? আপনি শ্মশানের শান্তি চান নাকি? আমার কি অধিকার নেই আমি হাতে হাতে দেব? আমি জাস্ট এটা জানতে, এটা কোনো উত্তর crime। উত্তর উত্তর সুদীপ্ত বাবু উত্তর। অবশ্যই আমি আসছি আমি প্রত্যেকের হাতে কাছে, হাতে উত্তর। গিয়ে আমার স্বাধীনতা আছে, আমি গিয়ে হাতে হাতে দিতে পারি, হ্যাঁ। কিন্তু যার এগেইনস্টে ধরুন কমপ্লেনটা হচ্ছে সে যদি জানতে পারে, সেও তো সে সেখানে জ্বালিয়ে দেবে। পৌঁছে যাচ্ছে, কি করে জানবে? বলছে ভাই এটা অন্যায় হচ্ছে। যাই আরে হোক, সে এরকম জ্বালিয়ে একটা দেবে ফর্মটা পরিস্থিতিকে নিয়ে। যদি সুস্থ পরিবেশে আমার কি মনে করে হয় যারা জানবে? বিশেষ করে সেখানকার মিথ্যে জনপ্রতিনিধি অভিযোগ আছে করলে 3 তাদেরকে বছরের অন্য জেল আছে। অল্টারনেটিভ, হ্যাঁ মিথ্যে অল্টারনেটিভ অভিযোগ হলে 3 বছরের জেল আছে, জেল কাটবে। অল্টারনেটিভ অপশনে যাওয়া জেল উচিত। খাটবে। আমিও কেন যাওয়া উচিত alternative option এ? কেউ কেন অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারবে না? অ্যাডজুডিকেট করার ক্ষমতা রাখে। কেন জ্বালিয়ে দেওয়া হবে ফর্ম নিয়ে? বিধায়ক টিএমসি বিধায়ক অসিত মজুমদার ফর্ম নিয়ে ছিঁড়ে জ্বালিয়ে দিয়েছে। ব্যাপারটা এটা কি করে হচ্ছে- জাস্টিফাই হতে পারে? ব্যাপারটা হচ্ছে অল্টারনেটিভ হ্যাঁ, আসি। ব্যবস্থা, যেমন আপনি অল্টারনেটিভ অফিসিয়ালি যারা তৃণমূল তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে ওখানে যে যাবে সেখানে তৃণমূল বিরোধী কাজ হবে, ওখানে কেউ যাবেন না। কিন্তু আপনি হচ্ছেন অল্টারনেটিভ, যিনি আপনি তৃণমূলও করেন না, অথচ তৃণমূলের হয়ে বলছেন আপনার কোনো শাস্তি হবে না। আপনি সেরকম অল্টারনেটিভ খুঁজছেন। দেখুন, কিন্তু আমি প্রশ্ন কিন্তু করছি এখানে যে straight বক্তব্যটা রাস্তাটা কেন দিয়েছি হবে না? শুধু আইন মেনে এবং আইনজীবী হিসেবে বক্তব্যটা দিয়েছি। তৃণমূলের কি বক্তব্য হবে সেটা তৃণমূলের যারা অফিসিয়াল যারা স্পোক্স পার্সন আছে তারা পার্টির বক্তব্য দেবে, তাদেরকে না, কেউ আমি আটকাতে আপনার দেবে? বক্তব্য চাইছি, আপনি এটাকে- হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ। আপনি আইনের লোক হলে সুদীপ্তবাবু আপনি আমায় বুঝিয়ে বলুন, আপনি বলছেন সামনের দরজা দিয়ে যাও না পেছনের দরজা দিয়ে না, যাও? পেছনের সামনের দরজা কেন? দরজায় বিপদ Alternative আছে। options are কেন? there. কেন? পুলিশ কেন? যদি না সেখানে আইন পুলিশ কোথায়? যদি প্রোটেকশন দিতে সেখানে হয়তো আইন মবকে কোথায়? প্রোটেকশন, আমি প্রশ্ন করতে শুনুন, চাই। মবকে কন্ট্রোল করতে হয়তো পাচ্ছে না কোনো কারণে, তার মানে দুজনের মব বেশি হচ্ছে, lawlessness, সেখানে তার মানে অল্টারনেটিভ ব্যবস্থা পুলিশ আছে, নেই। অল্টারনেটিভ ব্যবস্থা তার যাওয়া মানে যেতে পারে। পুলিশ নেই। তা বলে অবজেকশন হবে আরে না, ভাঙছে কারা? এইটা আরে বোঝা ভুল। ভাঙছে, এক মিনিট, অবজেকশন দেওয়ার আচ্ছা, পাওয়ার ভাঙছে আপনাদের কারা? আমরা যারা ভাঙছে অবজেকশন কারা? দিতে চায় আমি তারা বলছি দিতে যারা পারে। আইন তৈরি করে তারা যদি আইনটাকে হাতে নেয়, তারা যদি বিডিও অফিস ভাঙে, তারা যদি ওই ফর্ম 7 চিনিয়ে নিয়ে জ্বালিয়ে দেয়, তাহলে কোন আইনের কাছে মানুষ যাবে? তো তারা বলছেন যে যার তারাও বিরুদ্ধে সেটাকে অভিযোগ সে তো চলে পুলিশের এসে সামনে আটকে দিচ্ছে না? পুলিশের তার তো সামনে অধিকার আছে এসে আটকে দেওয়ার, ফর্মটা নিয়ে জ্বালিয়ে না, দেওয়ার, তারা তাই না? ব্যক্তির নামে তার তো ব্যক্তির ফর্ম জ্বালিয়ে দেওয়ার অধিকার আছে। আইনে তারও অধিকার হ্যাঁ, নেই তো অধিকার। হ্যাঁ, তাদের আমি তারা ফর্ম যে আমার দিলে যদি আমার বিডিও বিরুদ্ধে অফিসের সামনে শাস্তি ভিড় হবে। থাকে, সে ফর্মটা তাহলে জ্বালিয়ে দেবে। ইলেকশন কমিশন চাইলে ব্যবস্থা নিতে পারে। ইলেকশন আরে কমিশন ফর্মটা জ্বালিয়ে দিচ্ছেন কেন, স্যার? যে তার যেই জায়গাটা আছে, যেই আসি space-টা প্রত্যেকের আছে, কাছে, যেই অর্জুন দা হাত জায়গাটা আছে, তুলছেন। সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তো আপনার মতন বলতে পারবো না। আইন, আপনি তো আইনের লোক, আইন জানেন। তা আইন পশ্চিমবাংলা কি ভারতবর্ষে যে সংবিধানের বাইরে তৈরি তাই তো হয়েছে? বলছি ইলেকশন কমিশনের আপনার ক্ষমতা আছে। আচ্ছা, আপনার direction দায়িত্বটা দেওয়া। কি? সরকারের দায়িত্বটা কি? ইলেকশনের ল অ্যান্ড অর্ডার যাতে ওখানে কোনো সমস্যা না হয়। ইলেকশন আচ্ছা, কমিশনের আপনি কি করে জানেন যে আমার নামে কমপ্লেন হবে? আমি ইলেকশন কমপ্লেন ভেরিফাই হবে, ডাকা হবে, তখন ডাকুন না। যারা ইলেকশন কমপ্লেন কমিশনের করেছে পাওয়ার আছে, তারা এফআইআর মারবেন তাকে, এটা কি হয় না? কমিশনের পাওয়ার আছে ডাইরেকশন দেওয়ার, একদম টপ মোস্ট বেশ। ডিজিকে ডাইরেকশন দেওয়ার দ্বিতীয় ক্ষমতা আছে। অগ্নিবাণ, দ্বিতীয় কোন DG কে প্রশ্নটা নিতে direction হচ্ছে। দেবে? বাকিদের কাছে আসবো, তিনজন এখনো বলেননি, আমি আসবো কোন DG কে প্রত্যেকের কাছে। direction দেবে? দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন কিশোর অগ্নিবাণের আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি আমি আজকে। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন। দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দ্বিতীয় প্রশ্ন। অনুঘটক আমলা প্রশাসনে শুরু হয়ে গিয়েছে অন্তর্ঘাত। কাসেম আলী উত্তর দেবে, তারপর ঝন্টু বড়াই, তারপর স্যার আপনার কাছে আসছি। প্রত্যেকের কাছে এক এক করে যাবো, শান্তনু বাবুর কাছে লাস্টে। বলুন স্যার। আগে শুনতাম অগ্নিকন্যা, পরে শুনলাম ঘুগনিকন্যা। আগে শুনতাম সততার প্রতীক, এখন দেখছি হাবাই চপ্পল, তাও আবার পুয়া কোম্পানির। আগে শুনতাম নিষ্ঠা প্রতিভাবান মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পরে শুনছি বাপি লাহিড়ীর গানেরও সুরকার ছিল। তা মুখ্যমন্ত্রী তো এক থেকে একাধিক প্রতিভাপন্ন মুখ্যমন্ত্রী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দম দেওয়া পুতুল। এই মুহূর্তে সরকার চালাচ্ছেন আমলারা, কিছু আমলা, মুষ্টিমেয় আমলা মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে খুশি করে রাখতে পারেন বা যারা যার কথায় খুশি হন। আমি মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকেও দেখেছি, মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে দেখেছি, কত সংবেদনশীল, কত শালীনতার সাথে কথা বলতেন,
কোনো স্বরাষ্ট্র সচিব তার পাশে দাঁড়িয়ে থাকবে, তাকে বলবে এই অমুক তুই এই ফাইলটা রাখতো, আমি পরে তোর থেকে নিবি। এটা রাজ্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বাঙালির বাংলার পক্ষে, বাঙালি অস্মিতার পক্ষে লজ্জাজনক। এটা গণতন্ত্রে হতে পারে না। একজন স্বরাষ্ট্র সচিবকে তুই তুগারি করে কথা বলা, তার নাম ধরে ডাকা আমরা অতীতীয় মুখ্যমন্ত্রী দেখেছি, এই মুখ্যমন্ত্রীকে দেখিনি। আর রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। এখন তৃণমূল কংগ্রেস তো আর তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টরা চালায় না। ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সাইটে আপনি পাবেন, তাদের লিখিত ফেসবুক পোস্টে তাদের নাম পাবেন। এখন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টরা হচ্ছে থানার আইসিওসিরা। হ্যাঁ, থানার আইসিওসি দিয়ে চালাচ্ছেন স্যার। সুদীপ্ত বাবু, আমি একবার উত্তরটা নিই, আপনারা কি থানার আইসিওসি দিয়ে রাজ্য চালাচ্ছেন এবং দল চালাচ্ছেন? মানে আপনি যে দলকে সমর্থন করেন, এই যে কথাটা বলছেন, আমরা আপনি যে দলকে সমর্থন করেন, এটা থানা পুলিশ যদি শুনুন, একটা পুলিশের কাজ করবে, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ ক্ষমতা আছে সেটা সে করবে। তার বাইরে গিয়ে যদি করে তার ব্যবস্থা আছে, রেমেডি আছে। পুলিশ কি কাজ করছে? হরগোবিন্দ দাস আইনে আছে। পুলিশ কজনকে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। পুলিশ যদি কালিয়াগঞ্জে তামান্না খাতুন খুন হয়ে গেল, সকেট বোমায় পুলিশ কজনকে শাস্তি দিয়েছে। ভাটপাড়া স্কুল হচ্ছে, ডাকাতি হচ্ছে, পুলিশ কজনকে শাস্তি দিয়েছে। আইন কি পুলিশ নিজের হাতে নিতে পারে? পুলিশ হচ্ছে চটি চাটা দলদাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। দল এখন পরিচালনা হচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত করছে। পুলিশ, তৃণমূল কংগ্রেসের নেতাদের কোনো মূল্য নেই, দাম নেই। তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, সেটাই হচ্ছে মমতা ব্যানার্জির পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় দমদমা পুলিশ, এই দমদমা পুতুল, যেমন ভাবে আমলারা দম দেয় তেমন ভাবে মুখ্যমন্ত্রী। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো ক্ষমতা কোনো এই মুহূর্তে ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই। আমি ঝন্টু বারাকের উত্তর নিয়ে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালের দেওয়ানে লিখন তৈরি হয়ে গেছে। ঝন্টু বারাক 2026-এ পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। এই পরিবর্তনের প্রেক্ষাপট আমলারা বুঝতে পারে, আমলারা বুঝতে পেরেছে এবং ক্ষমতা মমতা গোটা রাজ্যটা জ্বলছে, আমলারা তো মজা দেখছে। মজা দেখছে তো, তাই মজা দেখছে তো ঝন্টু বারাক দেখছে। ঝন্টু বাবু, দেখো, লক্ষিন্দরের বাসর ঘরের পুরোটা কিন্তু 4 সদাগরের আমলা মিস্ত্রি রেখেছিল, যার ফুটো দিয়ে কালনাগিনী ঢুকে দংশন করেছিল। এই রাজ্যের প্রশাসনের এই ছিদ্রটা কিন্তু এই মেধাহীন আমলারা 11 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে একটা নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের রূপ দিতে গিয়ে মধ্য মেধা, নিম্ন মেধার আমলাদের চাষ করেছে। জিরোপে বিডিও হয়ে মুখ্যমন্ত্রীর পলিসির প্রশ্নে মুখ্যমন্ত্রীর মুখ পোড়াবে না ইন্টারন্যাশনালি নোবেল এনে দেবে মুখ্যমন্ত্রীকে, তোমরা নিজেরাই বুঝে নাও। নীলাদ্রি শেখর দাসের কথা মনে পড়ে? মক্কায় বসে থাকা লোকটার এতটাই মেধাহীন আমলা, এমনভাবে তাকে নমিনেশন দিয়েছিল যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে। মুখ্যমন্ত্রী ঠিক জায়গায় যাচ্ছিলেন, তাবেদার আমলা তৈরি করতে গিয়ে দময়ন্তী সেনদেরকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছে, তারা মাথা বিকোয়নি। তুলে এনেছে কাদেরকে? প্রশান্ত বর্মন। তুলে এনেছে কাদের? ইভা থাপা, দাবাং ভিডিও, মানে বাইট হ্যাপি পুলিশ, কামড়ে দেওয়া পুলিশ, কোনো রকম প্রফেশনাল এথিক্স নেই, ঠিক আছে, চটি পরা, ইউনিফর্ম ছাড়া পুলিশ। এটা করতে গিয়ে এদের দিয়ে পলিসি হয়নি, এদের দিয়ে হয়ে গেছে সবটা ঘেটে ঘ। আর যে অংশটা বিবেকযুক্ত দক্ষ আমলা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বৈরতন্ত্রের কাছে মাথা নিচু করতে বাধ্য হয়েছে বা নিজেকে বিকিয়ে দিয়েছে, তারা তো বসে থেকে এই নন্দিনী বা বিশু পাগলার ভূমিকাটা নিয়েছে। যে নন্দিনী বা বিশু পাগলা কিছু করতে পারে না। মনে আছে হিটলারের সাথে পাল্লা দিতে না পেরে অটোহান কি বলতো? অটোহান ভেবে নিয়েছিল বিবেকের সাথে লড়াই করতে না পারলে সহযোগিতার ভান করে থাকো। হ্যাঁ স্যার, অ্যাটম বোমের এই মাত্র আমি আর 10 দিন সময় দিন, অ্যাটম বোম আবিষ্কার করে দেবো। এই করতে করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রেকিং নিউজ এসছে, আমি দেখাবো ব্রেকিং নিউজ সকাল থেকে। আমি আসছি এরপরেই আমার সঙ্গে রয়েছে ব্রেকিং নিউজ এই মুহূর্তে অন এয়ার। ফর্ম 7 ছেঁড়া জমা দিতে বাধা তৃণমূলে, ফর্ম 7 ছিঁড়ছে তৃণমূল। কে ছিঁড়ছে? বিধায়ক। সকাল থেকে সেই ছবি দেখাচ্ছিলাম। নতুন ছবি এসেছে, চুঁচুড়ার এসডি অফিসের সামনে বিক্ষোভ চলছে, নতুন করে উত্তেজনা বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। এখানেই অসিত মজুমদার একটু আগে নিজের কুকীর্তি করেন, ফর্ম 7গুলো ছিঁড়ে দিয়ে যান। নতুন ছবি দেখাচ্ছি, ফ্রেশ ছবি, টাটকা ছবি, কিশোর আর অগ্নিবাণের পর্দায়। বিধায়ক, তৃণমূল বিধায়কের ভূমিকা হচ্ছে ফর্ম ছেঁড়া, আগুন জ্বালানো, এই হচ্ছে কাজ তৃণমূল বিধায়কের। নতুন ছবি, ফিরবা আলোচনায়।
আমি যাব। আমার প্রশ্ন শান্তনু সরকারকে, আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যে একের পর এক জায়গায় আমরা দেখছি ফর্ম 7গুলো নিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে স্যার। আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যের আমলা পুলিশ সবাই বসে বসে খেলা দেখছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ছবিটা দেখাচ্ছি, 1 মিনিট স্যার আসছি, ছবির শব্দটা শোনাবো একবার। যাই করো রাষ্ট্রপতি শাসন ছাড়া এদের তুমি ম্যানেজ করতে পারবে না, মার দরকার। একদিকে চুচুড়ায় আগুন জ্বলছে, ফর্ম ছেঁড়া হচ্ছে, আর তারই সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে আগুন জ্বালানোর উস্কানি তৃণমূল বিধায়কের। এসআইআর এর চূড়ান্ত তালিকা ঠিক না হলে আগুন জ্বলবে, ফারাক্কা থেকে ফের উস্কানি বিধায়ক মনিরুল ইসলামের। নির্বাচন কমিশনারকে মারের নিদান মনিরুলের। এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস, তৃণমূল বিধায়ক বলছে নির্বাচন কমিশনকে মারতে, আগুন জ্বালাতে। ফারাক্কা এর আগে কিভাবে আগুন জ্বালিয়েছে মনিরুল দেখেছি, ভিডিও সাহস হয়নি, ভিডিও বলছে মনিরুলকে চিনি না, সেই সিকোয়েন্স দেখিয়েছি। আজকে আবার নতুন করে উস্কানি। মনিরুল ইসলাম কি বলছেন শুনুন। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। উত্তর দেব শান্তনু সরকার। এই হচ্ছে পরিস্থিতি রাজ্যের। বিধায়ক বলছেন আগুন জ্বালিয়ে দেবো, নির্বাচন কমিশনকে মারবো। কি করছে নির্বাচন কমিশন বলুন। দেখুন কিশলয়, আমাকে একটু প্রথমেই বলে দিচ্ছি, একটুখানি আমাকে এক্সট্রা টাইম দেবেন, কারণ যাদের সাথে আমি বসে আছি তারা অনেক বড় বড় নেতা মন্ত্রীরা এখানে আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে সাধারণ মানুষের তরফ থেকে কাউকে ডেকেছেন আপনারা। প্রথমে বলি, আপনারা সবাই যে কথাটা বলছেন যে খালি পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা হয়ে গেছে, আপনারা একটা জিনিস নিশ্চয়ই জানেন যে কোনো পুলিশ ফোর্স বা যে কোনো আর্মি মিলিটারি এরা হচ্ছে একটা ডিসিপ্লিনারি ফোর্সের আন্ডারে পড়েন। তাদের একটা হায়ারকি মেনটেন হয়, একটা প্রপার হায়ারকি মেনটেন হয়, এবং সেটা উপর থেকে অর্ডারটা আসে। কাজেই সব পুলিশদেরকে আমরা যদি এরকমভাবে বলে দিই যে তারাই ভুল করছে, ভুলটা তারা করছে না, ভুলটা অন্য জায়গায় হচ্ছে। সেকেন্ড কথা যেটা আমরা বলছি, আমলারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একটা কথা বলুন তো, একটা ব্যুরোক্র্যাটস হতে গেলে, একটা আমলা হতে গেলে একটা লোককে ইউপিএসসি পরীক্ষায় তাকে কোয়ালিফাই করে আসতে হয়, এবং সেখানে সজলবাবু বসে বলছিলেন যে তাদের সাথে যে ব্যবহারটা করা হয় 100 বার, যতক্ষণ পর্যন্ত নাকের নিচে জল আছে ততক্ষণ তারা সম্মানের সাথে একটা বোঝাপড়া করে দিচ্ছে। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যে স্টেটে যে গভর্নমেন্টই এসছে না কেন, আমলাদের তাদের সাথে অল্প বিস্তর মানিয়ে চলতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটনাটা হয়ে গেছে কি, আমলাদেরকে একদম তাদেরকে একদম মাধ্যমিক পাসের মতো একটা মেন্টালিটিতে যদি নিয়ে আসা হয়, তাহলে তো আমরা একটা টাইমে তারা গিয়ে ফোঁস করে উঠবেই। আজকে আমাদের আমি যদি খুব ভুল না বলি, এখানে ওয়াগান ব্রেকারও মন্ত্রী ছিলেন, এবং অনেক মন্ত্রীরা আছেন যাদের সাথে কোনো তুলনা চলে না আমলাদের, তারাও আমলাদেরকে যাতাভাবে কথাবার্তা বলেন। তো কতদিন সহ্য করবেন, যতক্ষণ না নাকের নিচে জলটা আছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা বহুদিন ধরে দেখে আসছি যে আজকে এখানে শুনলাম সুদীপ্তবাবু একজন আইনজীবী লোক, উনি অনেক শিক্ষিত মানুষ, উনি একটা কথা বললেন, পুলিশ কি আইন মেনটেন করবে, পুলিশ আইনের ধারক নয়। আমরা তো ছোট থেকে, দাদা 1 মিনিট আমি বলি, আপনি তো সারা সপ্তাহ সারা মাস বলেন পুলিশ, উনি বলেছেন পুলিশ কি আইন নিতে পারে? আরে বাবা, ল অ্যান্ড অর্ডার যদি কেউ মেনটেন করে সেটা পুলিশ। তাহলে পুলিশকে যদি একজন আপনার মতো শিক্ষিত একজন আইনজীবী বলছেন পুলিশ আইন নিতে পারেন না, পুলিশ কি আইনের সাজা দিতে পারেন না, আরে বাবা, পুলিশকে যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে জীবনে হবে না। এটা হায়ারকি থেকে গন্ডগোল আছে, উপর থেকে গন্ডগোল আছে। আর একটা হচ্ছে, একটা ট্রান্সপারেন্ট গভর্নেন্স যদি আমরা না দিতে পারি, একটা টাইম আসবে যখন এটা আউটবাস্ট হবেই। আমাদের একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, একটা এথিক্যাল লজিস্টিক্স, একটা আপনার কি বলবো অ্যাকাউন্টেবল একটা গভর্নমেন্ট যদি আমরা না দিতে পারি, একটা সার্টেন পয়েন্ট অফ টাইম উইল কাম যখন সবাই শাউট করবে। আজকে সেই অবস্থাটাই এসছে।
আমরা তো পরে দেখবো যে এসআইআর এর ফর্ম জালি দেওয়া হচ্ছে যেভাবে করছে, যে মন্ত্রী না, করছে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কি ক্ষমতা বুঝলাম, তাকে কিন্তু ধরার? হ্যাঁ, কিন্তু আমি বলছি রাজ্যের বিধায়ক মনিরুল ইসলাম, আসি আবার স্যার আমি অর্জুনদার কাছে। রাজ্যের বিধায়ক মনিরুল ইসলাম একদিকে একটা বিডিও অফিস জ্বালিয়ে দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে পুলিশ ব্যবস্থা নেবে না, তারপর বলবে নির্বাচন কমিশনারকে মারবো, তারপর বলবে গোটা রাজ্যে আগুন জ্বালিয়ে দেবো। আমরা এই রাজ্যে বসবাস করছি নাকি কোনো জেলখানার ভেতর অপরাধীদের মধ্যে বসবাস করছি? অর্জুন সিং, দেখুন আমি তো মনে করি মনিরুল আর অভিজিৎ মজুমদার, অসিত মজুমদার এদের অপরাধটা, যে অপরাধ মুখ্যমন্ত্রী করেছেন তার তো চুনোপুটি আছে। মমতা ব্যানার্জি সরাসরি চুরি করা যে যতগুলো ডকুমেন্ট ছিল, যে কয়লা বালি অ্যাকাউন্ট ছিল, যে প্রত্যেকটা ওনার ডিপার্টমেন্টে আইপিএকে লোকরা বসে ওখান থেকে কত টাকা এক্সট্রা আসে, কত টাকা টেন্ডারের আগে জমা করতে, সেই হিসাব ফাইলটা তুলে নেওয়ার জন্যে, ল্যাপটপ তুলে নেওয়ার জন্যে গিয়ে লুট করে চলে এসছেন। তো এরা তো চুনোপুটি আছে, এদেরকে তো অত দোষ দিয়ে তো কোনো লাভ নেই। এটা তো মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন কি আমি চোর আছি, আমি আমার ভাইপো চোর আছে, আমার দলটা চোর আছে, আমার দলের এই অসিত মজুমদারের মতন লোক, মনিরুলের মতন লোক ইলেকশন কমিশনকে জ্বালিয়ে দেবে। আমি সবার হয়ে বাংলার মানুষ হিসাবে, একটা নাগরিক হিসাবে আমি ইলেকশন কমিশনকে বলবো ইমিডিয়েট এই দুজন যাতে ইলেকশন না লড়তে পারে তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করা উচিত। কেন এটা একদম সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ইলেকশন কমিশন যদি মুখে কুলুপ দিয়ে বসে তাহলে আমরা মনে করব ইলেকশন কমিশন একটা টুডু জগন্নাথ, যা ইচ্ছা তাই করা যেতে পারে। যেরকম মমতা ব্যানার্জি আজকে সারা ভারতবর্ষে সংবিধানকে একদম উড়িয়ে দিয়েছেন কি আমি চুরি করতে পারি, আমার সঙ্গে 200 পুলিশ গেছে, আমার সঙ্গে ডিজি গেছে, আমার সঙ্গে অমুক গেছে, আমি লুট করতে পারি, ডোন্ট কেয়ার। সুপ্রিম কোর্টকে মানি না, সংবিধানকে মানি না, ডাকাতদেরকে মানি, ডাকাতি ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এটা মমতা ব্যানার্জি এস্টাবলিশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আপনি দেখেছেন রাঁচিতে পুলিশ পৌঁছে গেছিল ইডি অফিসে, কিন্তু থ্যাঙ্কস টু হাইকোর্ট রাঁচি যে অর্ডার দিয়েছে কি আগে তোমাদের সমস্ত এফআইআর বানচাল করলাম, স্টে করলাম, আর সিআইএসএফকে বলেছে ইডি অফিসটাকে পুরো দখলে নাও, কোনো পুলিশকে ইন্টারফেয়ার করা। একটা আসামিকে যাবেন, ওখানে তদন্ত হবে, ও গ্লাস ছুঁড়ে নিজের মাথায় মেরে নেবে, গিয়ে এফআইআর করবে, পৌঁছে যাবে পুলিশ। এটা কোন দেশে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? বাংলায় মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলাকে বেচে দিয়েছেন, ক্রিমিনালদের হাতে বেচে দিয়েছেন। তৃণমূলের ক্রিমিনালরা আজকে, তৃণমূলের যারা সত্যিকারের তৃণমূল ছিলেন একটা সময়, তারা আজকে কান্নাকাটি করছেন। কেন ওরা বুঝতে পারছেন এই অবস্থা থাকলে 26-এ মমতা ব্যানার্জিকে আর আসার কোনো জায়গা থাকবে না, বাংলা মানুষ ঠাসিয়ে চড় মেরে তাড়াবে। সজল ঘোষ, দেখুন আমি প্রথম বলি মনিরুল ইসলাম প্রথম দিন কি করলেন, বিডিও অফিস ভাঙলেন। বিডিও অফিস ভাঙার সময় তিনি কি বললেন যে রামের নাম দেখলে রেখে দেওয়া হচ্ছে, রহিমের নাম দেখলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখিয়েছেন। এরপর 2 জন এবং পরে আরও 2 জন, টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছিল। তখন উনি কি বললেন আর যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে জ্বালিয়ে দেবো। এরপরে আজকে বলছেন ইলেকশন কমিশনকে জ্বালিয়ে দেবো। যদি ইলেকশন কমিশন প্রথম থেকে একটা কোনো ব্যবস্থা নিতেন, এর বিরুদ্ধে যদি একটা এফআইআরও করে দিতেন, এবং এর বাড়িতে যদি একবার ওই সেন্ট্রাল ফোর্সের লোকজন কিছু চলে যেত, তাহলেও আমি বলছি এই লোকটা এটা করতে পারতো না। এবারে এটা করছে কেন? এটাও করছে, ওখানে এখন ওদের দল থেকে বেরিয়ে গিয়েছে কি, আমাদের নাম কি, না হুমায়ুনও গেছে এদিক দিয়ে, মালদা থেকে গেছে হচ্ছে আমাদের মৌসম বেনজির নূর। এই মৌসম নূর বেরিয়ে যাওয়ার জন্য ওরা বুঝতে পেরেছে যে একটা বড় অংশের ভোট চলে যাবে এবার মুসলিম ভোট, যেটা কংগ্রেসের দিকে চলে যাবে। এবং আপনি লিখে রাখুন আজকের দিনে কোট আনকোট ও হারবে। এই হার থেকে বাঁচানোর জন্য নিজেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি বলছি মুর্শিদাবাদে হারবে তৃণমূল, এটা তৃণমূলও বুঝে গেছে, তৃণমূল বুঝে গিয়েই বেলডাঙ্গার ঘটনা ঘটাচ্ছে। কিন্তু ওরা এটা বুঝতে পারে, দেখবেন মৃত্যু পথযাত্রী না সবসময় একটু সময় কেনে। ধনঞ্জয়ের যখন ফাঁসি হবে প্রত্যেক দিনও কোথাও না কোথাও আপিল করছিল। আপনি দেখবেন যখন আপনার ওই এদের অভয়া, দিল্লির নির্ভয়ার কেসের যখন ফাঁসির অর্ডার হচ্ছিল, আজকে পেট খারাপ, কালকে শরীর খারাপ, কোনো না কোনোভাবে এরা সময় কিনছে। কিন্তু এই যতইভাবে সময় কিনছে, যতইভাবে এসআইআরকে বিলম্বিত করছে,
তত বুঝতে পারছে না যে রাষ্ট্রপতি শাসন ঘরের কাছে করা নাচ্ছে। এবং আমি আপনাদেরকে বলি, এদের সরকারে রেখে, এই পুলিশ মমতা ব্যানার্জির হাতে রেখে, এই হুমায়ুন কবির, এই মনিরুলদের রাস্তায় রেখে আপনি আর যাই করুন, সুষ্ঠুভাবে এসআইআর করতে পারছেন না, তো নির্বাচন করবেন কেমন? এখান থেকে আজকের ব্রহ্মাস্ত্র, একদম এই পয়েন্ট থেকে আজকের ব্রহ্মাস্ত্র, কিশোর আর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে, প্রত্যেকের কাছে যাবো 30 সেকেন্ডস করে। প্রশ্ন করছি আজকের ব্রহ্মাস্ত্রে, একে এসআইআর, দোসর আমলা, 26-এ কি শেষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের খেলা? সুদীপ্ত বাবু 30 সেকেন্ডস, উত্তর। দেখুন, প্রথম কথা, সবার আপনাদের মাধ্যমে সবাইকে একটু জানিয়ে দিই, উনি যে কথাটা বললেন দাদান একটু আগে, উনি বললেন যে সাজা দেওয়ার ক্ষমতা দেশের প্রেসিডেন্টের পর্যন্ত নেই। সাজা দেওয়ার ক্ষমতা একমাত্র জুডিশিয়ারি আছে। না, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার সেটা অন্য ইস্যু, সাজা দেওয়ার ক্ষমতা নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একটা কথা আপনাকে বলে দিই, সেটা অন্য জিনিস, সেটা ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে প্রোটেকশন মেজার, সেটা আলাদা জিনিস। সাজা দেওয়ার কথা এখানে এসছে। আর একটা কথা হচ্ছে যে আপনারা বলছেন আমলাদেরকে যে অপব্যবহার করা হয়, এটা তো বহুবার তৃণমূল বিরোধিতা হিসেবে তুলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে, ইডির এগেনস্টে। কারণ ইডি আজকে যেরকম ভাবে দুমদাম ভাবে ভারতবর্ষে রেট চালাচ্ছে, দাঁড়ান আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, যারা সরকারে থাকে না, চায় না, যখনই কেউ ইনভেস্টিগেশন করবে, আপনারা আমলাকে, বাবু একজন আইনজীবী, আপনি একটা শিক্ষিত সমাজের মুখ, আজকে আপনি একজন আইনজীবী হয়ে এরকম যদি কথা বলেন, আপনি তো একটা শিক্ষিত সমাজের মুখ। এক লাইন আমি আপনাকে কন্ডেম করব, 1 মিনিট সুদীপ্ত বাবু, একটু আমি আপনাকে কন্ডেম করব। কারোর প্রফেশন দেখে কাউকে শিক্ষিত, ওনার কথা বলছি না, কারোর প্রফেশন দেখে কাউকে শিক্ষিত ভাববেন না। এই প্রশান্ত বর্মন ভিডিও, আমরা তো ভাবতাম এতদিন ও ভীষণ শিক্ষিত, কিন্তু ও যে কেমন শিক্ষিত সেটা দেখা গেছে। মমতা ব্যানার্জির জর্জিয়া ইউনিভার্সিটি ডক্টরেট দেখে কিছু মানুষ ভেবেছিল ভীষণ শিক্ষিত, তারপর বুঝে গেছে কেমন শিক্ষিত। প্রশ্নটা হচ্ছে, আমলাকে রুলিং পার্ট করলেন, কিন্তু খেয়াল রাখতে হবে ওই বিখ্যাত ম্যাকবেথের কথাটা, গাছটা না ভাবে কি তার কোনোদিন পতন হবে না, কিন্তু জানো গাছটার কাছে কখন যে দম্ভ, অহংকার, ক্ষমতার, গরিমার, অন্ধ হয়ে যাওয়া শাসকের এই গুণগুলো চলে এসে জাপটে ধরে পতন করে ফেলে, গাছটাও বুঝতে পারে না। মুখ্যমন্ত্রী মমতার এই আমলা, যাকে রুলিং পার্ট করে নিয়ে আজকে স্বৈরাচারী মানুষের জীবন জীবিকাকে তছনছ করে দিয়েছে, সেই দম্ভ অহংকার যে তাকে পতন করে দেবে, অচিরেই তোমরা জানতে পারবে সামনে নির্বাচনে। আমি বলছি যেটা হচ্ছে যে আমি আগেও দেখেছি, বর্তমানেও দেখছি যে যারা শাসন ব্যবস্থায় তারা কিন্তু আমলাদেরকে সব সময় কিন্তু ব্যবহার করার একটা প্রলোভন, তার মানে মমতা ব্যানার্জি ভালো নয়, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না, এটা আমাদের সিস্টেমের এরার। তাহলে এই সিস্টেমের এরার আমরা এখানে করতে পারবো না। আর একটা কথা কি খেলা ভয়ঙ্কর খেলা, হাতে 1.5 লাখ ফোন, হাতে 2 ফিটনেস ঘড়ি, দামি পায়ে হাবাই চপ্পল। 1.5 লাখের একটা ফোন না দুটো ফোন, মানে ফিটনেস ঘড়ি দামি, হাতে পুয়া কোম্পানির চপ্পল। তবু আমাদের মুখ্যমন্ত্রী অসাধারণ। অনুপ্রেরণা না থাকলে মনিরুল আগুন জ্বালাতে পারে না, অনুপ্রেরণা না থাকলে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলাম দিতে পারে না, অনুপ্রেরণা না থাকলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতাকে টাইট দিতে পারে না, অনুপ্রেরণা না থাকলে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ হয় না, চিড়িয়াখানায় সিংহেরও বাচ্চা হয় না, চিড়িয়াখানায় সিংহেরও বাচ্চা হয় না। আমরা যারা চাকরি বাকরি করে সংসার চালাই, আমরা একদম মাস পিপল, আমরা চাকরি করে সংসার চালাই, পলিটিক্স আমরা বুঝি না, আমরা চাই গুড গভর্নেন্স। সেটা বিজেপির হোক, সিপিএম এর হোক, তৃণমূলের হোক, আমরা দেখি না, আমরা চাই গুড গভর্নেন্স। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মরাল ডাউন হচ্ছে, এই যে ব্যুরোক্র্যাটসদের মরাল ডাউন হচ্ছে, বড় বড় পুলিশ অফিসার, মিডিয়াম পুলিশ অফিসারদের মরাল ডাউন হচ্ছে, এটা কেন হচ্ছে? এর পেছনে কি আমার একটা খালি ছোট্ট বক্তব্য, এটা হয়তো আউট অফ ট্র্যাক হতে পারে, যে সেন্ট্রালে কি কোনো ভূমিকা নাই? সেন্ট্রাল কি এমনি ছেড়ে দিচ্ছে এরকম সবকিছু থেকে? আজকে এইভাবে সবকিছু হবার পরও সেন্ট্রাল চুপ। সেন্ট্রালের ভূমিকা ছেড়ে দিন, সেন্ট্রাল ভূমিকা যা আছে সেটা করবে। মমতা ব্যানার্জি একটা গুণ আছে, যে চোরগুলো উনার টাকা পয়সা হিসাব রাখে তাকে উনি সবসময় প্রোটেকশন করেন। ববি হাকিম, আপনার শোভনদেব চ্যাটার্জি যখন অ্যারেস্ট হয়েছিল, তখন মমতা ব্যানার্জি নিজাম প্যালেসে গিয়েছিলেন, তখন একটা অফিসার, জারদাল অফিসার ছিল, সে বলেছিল 10 মিনিটে পালান নালে অ্যারেস্ট করব। আজকে
গৌতম সান্যাল দিন রাত উনার আশেপাশে ঘুরে, অফিসিয়ালি মেট্রো ডায়েরি যারা মালিক তাদের টাকা নিয়ে তার অ্যাকাউন্টে ঢুকেছে, তার ছেলে অ্যাকাউন্টে, উনাকে প্রোটেকশন দিচ্ছেন। সময় একদম আপনার রাজীব কুমার তাকে প্রোটেকশন দিচ্ছেন। মমতা ব্যানার্জি যত চোর আছে, যে উনার চোরগুলো কিন্তু পার্থকে দেয় না। না, পার্থ উনার চোর না, পার্থ বেশ, উনার আমার চোর এখানে না। শেষ করতে পার্থ হচ্ছে ভাইপোর স্যার, চোর। আমার শেষ এই জন্য করতে ওকে হচ্ছে। দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজ করছেন? চুপ করে মজা দেখছেন যখন গোটা রাজ্য জ্বলছে, আর তৃণমূলের নেতারা, বিধায়করা হাত থেকে ফাইল নিয়ে জ্বালিয়ে দিচ্ছে কিংবা বলছে নির্বাচন কমিশনারকে ধরে মারতে হবে। এই দুষ্কৃতি দাপট চলবে রাজ্যে, আমলা পুলিশ চুপ করে বসে দেখবে? এটা রাজ্য না জঙ্গলরাজ, না আমরা জেলের ভেতর বসবাস করছি অপরাধীদের মাঝে? প্রশ্ন রেখে শেষ করছি কিশোর অগ্নিবার বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।